নমস্কার। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব মনোজ সেনের লেখা গল্প নিমন্ত্রণ। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটি শুনে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন। এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হলেই তার নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য। শুরু করছি মনোজ সেনের লেখা গল্প নিমন্ত্রণ। শশধরবাবু টি পটের ঠিক পাশেই পটাশিয়াম সায়ানাইড মেশানো চিনির কৌটোটা যত্ন করে সাজিয়ে রাখলেন। পকেট থেকে রিভলভারটা বের করে তার চেম্বারটা পরীক্ষা করে দেখলেন সব কটা গুলি ঠিকমতো আছে কিনা। বলা তো যায় না, রাসপুটিন নাকি পটাশিয়াম সায়ানাইড মেশানো একগাদা কেক চেটে পুটে খেয়ে দিব্যি বহাল তবিয়তে হেঁটে চলে যাচ্ছিল। তখন পেছন থেকে গুলি করে তাকে মারতে হয়। বিষটা হয়তো ভেজাল ছিল, কিন্তু শশধরবাবু শুনেছেন যে অনেক লোকের নাকি ঈশ্বরদত্ত ক্ষমতা থাকে বিষ খেয়ে বেবাক হজম করে ফেলার। কাজেই কোনো রকম ঝুঁকি তো নেওয়া যায় না। শশধরবাবু অত্যন্ত সাবধানী লোক। বিকল্প ব্যবস্থা না করে তিনি কখনো কোনো কাজ করেন না। তাই পটাশিয়াম সায়ানাইডও রইল, পিস্তলও রইল। তাছাড়া সোফার নিচে একটা বড় ছোরাও গোঁজা আছে, সেটাও কাজে লাগানো যাবে যদি দরকার পড়ে। তবে অতটা দরকার পড়বে বলে মনে হয় না, কারণ তড়িতের শরীরটা যতই ভীমাকৃতি হোক না কেন সে তো রাসপুটিন নয়। রাসপুটিনের কতগুলো অলৌকিক ক্ষমতা ছিল। তড়িৎ নেহাতি রক্তমাংসের সাধারণ মানুষ, একটা অপদার্থ নির্বোধ কাণ্ডজ্ঞানহীন মানুষ। তাকে খুন করতে খুব বেশি ঝামেলা পোয়াতে হবে না। শশধরবাবুর এখন বয়স হয়েছে, তাহলেও এখনও তড়িতের মতো একটা গাড়লকে মারা তার কাছে একটা মশা মারার চেয়েও সহজ ব্যাপার। এই তো আজ সন্ধেবেলা মাত্র 1 ঘন্টার মধ্যে পেছনের বাগানে যে একটা পরিষ্কার সুন্দর কবর খুঁড়ে রেখেছেন, আজকালকার কোনো জোয়ানেরও সাধ্যি আছে অমন চমৎকার কাজ করতে পারে? শশধরবাবুর বয়স হয়েছে ঠিকই, কিন্তু এই হাড়েই এখন ইচ্ছে করলে তিনি ভেলকি দেখিয়ে দিতে পারেন। তৃপ্ত মুখে শশধরবাবু সোফায় এসে বসলেন। বাইরে সিঁড়ির ল্যান্ডিংয়ে জাপানি ঘড়ি টং টং করে 7টা বাজল। এখন প্রতীক্ষা। তড়িৎ 7:30 থেকে 8টার মধ্যে আসবে বলেছে। ছোঁড়ার আবার সময়জ্ঞান ভীষণ টনটনে। 8টা বলল তো 8টাই। এমন ছেলে জীবনে কখনো উন্নতি করতে পারে? বাড়িটা যেন আজকে ভীষণ নির্জন বলে মনে হচ্ছে। অবশ্যই জনমনীষী নেই, নির্জন তো হবেই। বাড়ির চাকর মালি সবাইকে দুপুরবেলা ছুটি দিয়ে দিয়েছেন শশধরবাবু। আহা বেচারিরা, শশধরবাবু এলে ওরা কি পরিশ্রমই না করে। গত 2 মাস ধরে প্রায় নাওয়া খাওয়া ভুলে ওরা শশধরবাবুর সেবা করছে। মাঝে মাঝে একটু বিশ্রাম না পেলে ওরাই বা কাজকর্ম করে কি করে? তা সেই জন্যে শশধরবাবু সবাইকে 10টা করে টাকা দিয়ে শেওড়া ফুলি পাঠিয়ে দিয়েছেন। ওরা ওখানে সিনেমা টিনেমা দেখবে, একটু খাওয়া দাওয়া করবে, একটু মেয়ে ছেলে নিয়ে আনন্দ ফুর্তি করবে। ফিরতে ফিরতে সেই কাল দুপুর। শশধরবাবুর তাতে কোনো কষ্ট নেই, ওদের আনন্দেই ওর আনন্দ। নিজের জন্যে 2টো ভাতে ভাত উনি নিজেই ফুটিয়ে নিতে পারবেন। মাছ মাংস খাওয়া অনেক দিনই ছেড়ে দিয়েছেন, কাজেই অসুবিধে তো কিছু নেই।
যবে থেকে শ্রী শ্রী সন্তাপহারী ঈশ্বরানন্দ অবধূতের শ্রীচরণে ঠাঁই মিলেছে, তখন থেকে তো শুধু আনন্দ, পরিপূর্ণ হৃদয়। তাহলেও বাড়িটা যেন বড়ই নির্জন লাগছে। তার ওপর সন্ধে থেকে কেমন একটা ঝোড়ো হাওয়া উঠেছে। একতলার বিরাট বিরাট ঘর আর প্যাসেজের মধ্যে সেই হাওয়া পাক খেয়ে খেয়ে একটা অদ্ভুত গোঁ গোঁ করে আওয়াজ করছে। অনিচ্ছা সত্ত্বেও বারংবার মনে মনে সন্ত্রস্ত হয়ে উঠেছেন শশধরবাবু। তার কেবলই মনে হচ্ছে হিমানি মরবার আগে ঠিক এমনি করেই গোঁ গোঁ আর্তনাদ করেছিল। অথচ উনি ঠিকই বুঝতে পারছেন যে আজ তড়িৎ আসছে বলেই তার হিমানির কথা মনে পড়ছে। এতে তার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তার স্নায়ু কোনোদিনই এত দুর্বল নয়। আজ পর্যন্ত কম মেয়েকে তো তিনি গলা টিপে মারেননি। তাদের অনেকেই তো তার পা জড়িয়ে ধরে হাহাকার করে প্রাণ ভিক্ষা চেয়েছিল। কিন্তু তিনি কি বিচলিত হয়েছিলেন? মোটেই না। কর্তব্য হলো কর্তব্য। কিন্তু আজ যে হিমানির কথা মনে পড়ে তিনি চঞ্চল হয়ে উঠছেন, এতেই তার আশ্চর্য লাগছিল। আসলে সব নষ্টের গোড়া হলো ওই হারামজাদা তড়িৎ মজুমদার। বিয়ে যেন আর কেউ করে না, আর বউ যেন কারোর হয় না। বউ মরেছে, কোথায় নিজেকে ভাগ্যবান মনে করবি আর একবার ছাদনাতলায় গিয়ে দাঁড়াবি? তা নয়, শোকের ঠেলায় একেবারে গৃহত্যাগ। আচ্ছা, তাও না হয় বুঝলুম বেদনা টেদনা কাতর হয়ে গৃহত্যাগ করে ফেলেছিস। তাহলে সন্ন্যাস নে, হিমালয়ে গুহায় গিয়ে তপস্যা করে শান্তি খোঁজবার চেষ্টা কর। তা নয়, ছোড়া বলে কিনা হত্যাকারীকে খুঁজে বেড়াচ্ছে। কি গুয়ার গোবিন্দ ছেলে রে বাবা! হত্যাকারীকে তুই খোঁজার কে রে? পুলিশ রয়েছে কোন কর্মে? তারা যদি খুঁজে না পায়, মিটে গেল ঝামেলা। শশধরবাবু যদি আগে জানতেন যে তড়িৎ ছোকরা এতদূর গাধা, তাহলে কি আর ওর মুখদর্শন করতেন? অবশ্যই তড়িতের মুখদর্শন তো আর তিনি তড়িতের জন্য করেননি, করেছিলেন হিমানির জন্যে। হিমানির দারিদ্র্যক্লিষ্ট মুখখানি দেখে ওর কোমল হৃদয় গলে জল হয়ে গিয়েছিল। ওদের সাহায্য করার জন্যেই না নিজের হাতখানি বাড়িয়ে দিয়েছিলেন ওদের দিকে। এরকম অসহায় দুর্বল লোকেদের সাহায্য করাই তো তার ধর্ম এবং তার ব্যবসা। না হলে কি ছিল তড়িৎ? MA পাশ করে একটা বাসনের দোকানে সেলসম্যানের কাজ করছিল। হিমানিকে পুজোয় একটা শাড়িও কিনে দেওয়ার ক্ষমতা ছিল না। আর হিমানি বাচ্চাদের স্কুলে পড়াতো আর উদয়াস্ত পরিশ্রম করত। শশধরবাবু যদি এগিয়ে না আসতেন, ওদের কাকে চিলে তুলে নিয়ে যেত না? তড়িৎ কি জীবনে কোনো দিন ফিল্ম স্টার হতে পারত? না হিমানি টালিগঞ্জের বিলাসী ফ্ল্যাটে আয়েশ করে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে দিন কাটাতে পারত? কিন্তু তার প্রতিদানে শশধরবাবু কি পেলেন? আজকের এই ঝামেলা। এই জন্যেই কখনো পরের উপকার করতে নেই। অথচ শশধরবাবু কিন্তু ওদের উপকারই করতে চেয়েছিলেন, বিশেষ করে হিমানির। শশধরবাবুর মায়ের স্মৃতি বিজড়িত নগেন্দ্রবালা শিশু মন্দিরে যখন হিমানি প্রথম টিচার হয়ে এলো, তখন থেকেই তার উপকার করবার জন্য শশধরবাবু ব্যাকুল হয়ে উঠেছিলেন। শিশু মন্দিরের হেডমিস্ট্রেস মিস মনোলাভা চক্রবর্তী তার অনেক দিনের বিশ্বস্ত সঙ্গিনী। প্রথম দিকে শয্যায়, পরের দিকে অন্যত্র। তিনি হিমানি যাতে শশধরবাবুর সাহায্য পায় সেদিকে নজর রাখবেন বলেছিলেন। না রাখবেনই বা কেন? তিনিও তো শশধরবাবুর সাহায্যেই আজ নিউ আলিপুরে একটি 1200 স্কোয়ার ফুট ফ্ল্যাটের মালিক। না হলে আজ কোথায় থাকতেন তিনি? বেলেঘাটার একটা এঁদো গলিতে শ্বশুরবাড়ির বাসন মাজতে মাজতেই তার সেদিনের অসাধারণ রূপ নষ্ট করে ফেলতেন। আজ অবশ্য তার সেই রূপের আর অবশিষ্ট বিশেষ কিছু নেই। শশধরবাবু যাদেরই ফুসলিয়ে ঘরের বাইরে নিয়ে এসেছেন, তারা প্রত্যেকেই যে খুবই রূপসী ছিল তা তো বলাই বাহুল্য। শশধরবাবু সুন্দরের পূজারী, কুৎসিত কোনো কিছুই তিনি সহ্য করতে পারেন না। তবে সুন্দরের পূজারী বলেই তো তিনি মাত্র একটি সুন্দরীকে নিয়েই দিন কাটাতে পারেন না। তাহলে অন্যান্য সুন্দরীরা কি ভেসে যাবে নাকি? কাজেই কিছুদিন বাদেই
তাদের শশধরবাবু পাঠিয়ে দেন তার অন্যান্য কর্মকেন্দ্রে। কেউ যায় তার সিনেমা ব্যবসায়, কেউ স্মাগলিংয়ে, কেউ জাল নোট পাচারের কাজে, কেউ বা সারা শহরের ছড়িয়ে থাকা তার বেশ্যাগারগুলোই। এসব জায়গাগুলো থেকে তারা যে আয় করে তার 100 ভাগের 1 ভাগও তারা তাদের সংসারে থাকলে করতে পারত না। সকলেই কি সুখী। তবে কিছু কিছু মেয়ে থাকে যারা গাধারও অধম, যেমন ছিল হিমানি। তারা প্রতিবাদ করে, কান্নাকাটি করে, দুঃখ পান শশধরবাবু, কিন্তু এত প্রশ্রয় দেওয়া যায় না, তাই তাদের আর বেঁচে থাকতে দেন না, তিনি খুন করে ফেলেন। এসব অত্যন্ত পরিষ্কার ব্যাপার, এর মধ্যে কোনোই গণ্ডগোল নেই। এসব তার মনে কোনো দিনই রেখাপাত করে না। যে কটা মেয়েকে তিনি খুন করেছেন তাদের প্রত্যেকের নাম মনে আছে, কণ্ঠস্বর মনে আছে, তারা কে কোন রং পছন্দ করত তাও মনে আছে। এখনও সেই সব গান শুনলে, রং দেখলে তাদের কথা তার মনে পড়ে। কিন্তু কই, তিনি তো কোনোদিনই বিচলিত বোধ করেননি। অথচ আজ হিমানির কথা মনে পড়তেই তার কীরকম মনে হচ্ছে, যেন তার মনের মধ্যে কোথায় একটা বিরাট জট পাকিয়ে গেছে। কেন যেন মনে হচ্ছে তিনি ভয়ঙ্কর একা। তার অন্তরাত্মা যেন বারংবার বলছে, সাবধান শশধর, তোমার সামনে ভীষণ বিপদ। এ শব্দ ভালো কথা নয়। আচ্ছা, ব্যাপারটা বিশ্লেষণ করা যাক। কিসের বিপদ? স্পষ্টতই তড়িৎ। আসলে তার মনে ভয় ঢুকেছে যে তড়িৎ জেনে গেছে যে তিনিই হিমানির হত্যাকারী, এবং তিনি ওকে হত্যা করার আগেই ওই তাকে খুন করে বসবে। এটা একটা নিতান্তই অবাস্তব ভয়। দেউকিপুর স্টেশনের গায়ে চায়ের দোকানে তড়িৎকে যখন তিনি বসে থাকতে দেখেছিলেন, তখন তড়িৎ ওকে দেখতে পায়নি, বা তার পক্ষে দেখা সম্ভবও ছিল না। তড়িৎকে দেখেই তার বুক ছ্যাঁত করে উঠেছিল। তাহলে কি তড়িৎ সব জেনে গেছে এবং তাকেই তাড়া করে এত দূরে তার এই গোপন বাসের কাছে এসে পৌঁছেছে? চট করে একটা পাশের দোকানে ঢুকে দ্রুত চিন্তা করে নিলেন তিনি। তখন সকাল 8টা। চারদিকে গিজগিজ করছে লোক। চায়ের দোকানের মালিক নিত্যানন্দ তার মাইনে করা গুন্ডা, কাজেই এর মধ্যে তড়িৎ কিছুই করতে পারবে না। কিন্তু কোনো কিছু করার আগে জানা দরকার তড়িৎ ওখানে কি করছে। তড়িৎ ভালো অভিনেতা হতে পারে, কিন্তু হঠাৎ ওর সামনে গিয়ে দাঁড়ালে ও মনের ভাব গোপন করতে পারবে না। হয় গায়ের ওপর ঝাঁপিয়ে পড়বে, নয়তো পুরনো দিনের মতো পরামর্শ শুরু করবে। ঝাঁপিয়ে যদি পড়ে, তাহলে তৎক্ষণাৎ নিত্যানন্দকে দিয়ে ওর মাথাটা দুফাঁক করে দেওয়া যাবে। যদি না পড়ে, তাহলে কর্তব্য পরে স্থির করলেই চলবে। এই ভেবে হঠাৎ দুম করে তিনি তড়িতের সামনে গিয়ে দাঁড়ালেন। তড়িৎ কি তখন ঝাঁপিয়ে পড়েছিল? মোটেই নয়, বরং স্বভাবসিদ্ধ সরল হাসিতে তৎক্ষণাৎ ওর সমস্ত মুখটা ভরে গিয়েছিল। খুশি খুশি গলায় বলে উঠেছিল, আরে কাকাবাবু, আপনি এখানে কি করছেন? তাহলে এত অস্বস্তির কি আছে? ভুল তার হয়নি। মানুষ চেনায় তার ভুল হয় না। তবে কি নিচের ঘরগুলোই ওই বাতাসের শব্দটা? কি অদ্ভুত ব্যাপার! বাতাসের শব্দে শশধরবাবু ভয় পাচ্ছেন শুনলে যে একটা বাচ্চা ছেলেও হাসবে। আসলে দুপুরে বোধহয় ভালো ঘুম হয়নি, সেই জন্যেই এরকম হচ্ছে। তড়িৎকে বিনা ঝামেলায় খুন করে ফেলতে পারলে চিত্তও প্রফুল্ল হবে, এসব অস্বস্তিও চলে যাবে, এবং হয়তো আর কোনো দিন হিমানির কথা মনেও পড়বে না। মনে পড়ার তো কোনো কারণ নেই। তিনি তো আর হিমানিকে উপভোগ করেননি। স্ত্রীলোকের সতীত্বে তিনি কোনো দিনই বিশ্বাস করেন না, যেমন করেন না সোনার পাথর বাটিতে। কিন্তু হিমানির সতীত্ব হয়তো অন্য কেউ হরণ করে থাকতে পারে, তিনি পারেননি। এহেন ব্যর্থতা তার জীবনে খুবই কম হয়েছে। উপভোগ না করেই আর কোন মেয়েকে তিনি মেরে ফেলতে বাধ্য হয়েছেন, এরকম কথা তার স্মরণে আসে না। সেই জন্যেই কি তার বারবার হিমানির কথা মনে পড়ছে আজ? তাহলে
অস্বস্তি হওয়ার কি কারণ? বরং রাগ হওয়া উচিত। রাগও যে হচ্ছে না তা নয়। কি অদ্ভুত বুদ্ধিহীন গণ্ডমূর্খ মেয়েই না ছিল হিমানি। MA পাশ করেছিল নাকি? কি করে করেছিল কে জানে। শশধরবাবু তো কল্পনাই করতে পারেন না যে কোনো শিক্ষিত মেয়ে এমন বোকা হতে পারে। মনোলোভা অবশ্য গোড়াতেই বলেছিল, হিমানি বড় কঠিন ধাতুর মেয়ে শশধরবাবু, আমাদের মতো লোভী দুর্বল চরিত্রের মেয়ে ও নয়। আপনার জালে ধরা পড়বে কিনা বুঝতে পারছি না। এসব কথা শুনলে শশধরবাবুর হাসি পায়। মেয়েরা যে কি ধাতুর তার জানতে বাকি নেই। একটিমাত্র ধাতুই ওদের আছে, সেটি হলো সোনা। সোনা ছাড়া ওরা কিছু বোঝেও না, জানেও না। সোনার লোভ দেখালে ওদের দিয়ে সব কিছু করানো যায়, বাড়ি গাড়ি গহনা, ব্যাস। তবে কারোর লোভ বেশি, কারোর কম। কিন্তু হিমানি যেন কেমন একটা ছিল। প্রথম দিকে শশধরবাবুর ধারণা হয়েছিল হিমানিকে বাগানো খুব কঠিন হবে না। উনি যে উপহারগুলো দিতেন সেগুলো নিত, কিন্তু তারপরেই পায়ে হাত দিয়ে প্রণাম করত। বলতো, আমার বাবা নেই, আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। এসব কথায় শশধরবাবুর হৃদয় বিচলিত হয় না। অনেক মেয়েই ধর্ষিতা হওয়ার আগে তার পা ধরে তাকে পিতৃ সম্বোধন করেছে, কিন্তু হিমানির মধ্যে এমন একটা অসংকোচে সারল্য ছিল যে তিনি চট করে তার উপরে ঝাঁপিয়ে পড়তে পারতেন না। তারপর যখন তিনি ওকে সিনেমায় চান্স দেওয়ার কথা পারলেন, হিমানি বলল, কি যে বলেন জ্যাঠামশাই, আমি আবার অভিনয় করতে পারি নাকি? বরং ওকে একটু চান্স দিন না। ও কলেজে পড়ার সময় খুব থিয়েটার করত, আর ওর চেহারা যা সুন্দর, আপনার দেখলেই পছন্দ হবে। বলে সলজ্জ হাসল। এই ও হলো তড়িৎ। তার তড়িৎ দেখতে সত্যিই সুদর্শন ছিল, আর হিমানিকে পাওয়ার জন্য তখন হেন কাজ নেই যা তিনি করতে পারেন না। অগত্যা সেই ছোকরাকে তার সিনেমা কোম্পানিতে ঢুকিয়ে নিলেন শশধরবাবু। তখন মহা হইচই পড়ে গেল। শশধরবাবু কোশমিন কালেও সিনেমা দেখেন না, কিন্তু তিনি শুনতে পেলেন সেই ছোকরার অভিনয় দেখে নাকি সবার তাক লেগে গেছে। সূর্যকুমার বলতে সবাই অজ্ঞান। তড়িৎ ওই নামেই সিনেমায় নেমেছিল। তড়িতের হয়তো মাথা ঘুরে যাওয়া উচিত ছিল, কিন্তু কে জানে কেন ছোকরা অজস্র অফার নাকচ করে দিয়ে তার কোম্পানিতেই রয়ে গেল। তার প্রতিদ্বন্দ্বীরা তাকে যে কত টাকা দিতে চেয়েছিল সে খবর শশধরবাবু রাখতেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তড়িৎ তাদের সকলকেই প্রত্যাখ্যান করেছিল। তড়িতের বন্ধুবান্ধবের কাছ থেকে গোপনে তিনি খোঁজ নিয়েছিলেন, এবং তারা সকলেই বলেছিল যে এই প্রত্যাখ্যানের কারণ তার প্রতি তড়িতের কৃতজ্ঞতা। শুনে শশধরবাবু স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কৃতজ্ঞতা? সে আবার কি? সেরকম কোনো কিছু আবার হয় নাকি? শশধরবাবুকে দেখলে যতটা বোকা বলে মনে হয়, আসলে তিনি মোটেই তা নন। আসল ব্যাপারটা বুঝতে তার খুব বেশি দিন লাগেনি। খুবই সোজা ব্যাপার। কৃতজ্ঞতা বাজে। আসল কথা গলায় গামছা দিয়ে আরও টাকা আদায়ের ধান্দা। এখন খুব সরল হেসে, আপনি যা দেবেন তাই নেব কাকাবাবু। যতই বলো না কেন, আরও কিছুদিন গেলে, আরও একটু নাম করলে চেহারা যে কত দূর পাল্টাবে শশধরবাবুর তা জানা আছে। আর বাকি সব প্রডিউসাররা তো চুনোপুটি। তার মতো টাকার কুমির বাংলাদেশে আর কটা আছে? খসাতে হলে এখানে খসানোই ভালো। তড়িৎকে তখন তাড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু হিমানির জন্য পারা গেল না। মেয়েটা তখনও তার কাছে দূরস্থ। তিনি যতই হিমানির দিকে এগিয়ে যান, তাকে কাছে টানতে চান, সে ততই মিষ্টি হেসে ভক্তিটক্তির ভাব দেখিয়ে এড়িয়ে যায়। প্রথম দিকে শশধরবাবু ভেবেছিলেন মেয়েটা ওকে খেলাচ্ছে, ভেবে খুশিই হয়েছিলেন। কিন্তু পরে দেখলেন তা তো নয়, খেলাটা যে বড্ড বেশি লম্বা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ক্ষিপ্ত হয়ে উঠলেন শশধরবাবু। শেষ পর্যন্ত মনস্থিরই করে ফেললেন, সূক্ষ্ম ব্যাপারটা পারে কিচ্ছু হবে না।
হিমানির গোবর পোড়া মাথায় কোনো ইঙ্গিতই ঢুকবে না, সোজা বাংলায় বলতে হবে। তারপর ধর তক্তা মারো পেরেক, অর্থাৎ বিশুদ্ধ বলপ্রয়োগ। শশধরবাবু কিন্তু ফেল করে গেলেন। হিমানিকে তার চৌরঙ্গির বাড়িতে ডেকে যখন সব কথা খুলে বললেন, তাকে সোনায় মুড়ে দেবেন, বাগুইহাটির বাগান বাড়ি লিখে দেবেন বললেন, নতুন মার্সিডিজ বেঞ্চ কিনে দেবেন বললেন, তখন লোভে তার দুই চোখ চকচক করে ওঠার বদলে অপরিসীম ঘৃণায় কুঞ্চিত হয়ে উঠল। বিকৃত কণ্ঠে সে বলল, আপনি যে এত দূর নারকীয় শয়তান তা আমার জানা ছিল না শশধরবাবু। জানলে আপনাকে জ্যাঠামশাই বলে সম্বোধন করতুম না। আপনার সমস্ত টাকা পয়সা আপনি ফেরত নিয়ে যেতে পারেন। আমি আর তড়িৎ এক বস্ত্রে এ শহর ছেড়ে চলে যাব এমন জায়গায় যেখানে আপনার ক্লেদাক্ত হাত গিয়ে পৌঁছবে না। অতঃপর বলপ্রয়োগ, কিন্তু সেখানেও ফেল। হিমানির গায়ে যে এত জোর ছিল, আর সে যে ক্ষিপ্ত বাঘিনীর মতো লড়াই করতে পারে, কে ভেবেছিল? শেষ পর্যন্ত মুস্তাফা আর জমরুকে দিয়ে মেয়েটাকে বেঁধে ফেলতে হলো। হিমানি তখন খাঁচায় বদ্ধ জন্তুর মতো গর্জন করতে লাগলো, আপনি আমার ওপর অত্যাচার করতে পারেন শশধরবাবু, কিন্তু আমি আপনাকে ছেড়ে দেব না। বাইরে সমস্ত লোককে ডেকে বলবো, ওই দেখো ভদ্রতার মুখোশ পরা কি ভয়ঙ্কর এক পিশাচ তোমাদের বুকের ওপর হেঁটে বেড়াচ্ছে। পুলিশ হয়তো কিছু করবে না, আপনি টাকা ঢেলে অনেকের মুখ বন্ধ করতে পারেন, কিন্তু আমার মুখ বন্ধ করতে আপনি পারবেন না। আমি রাস্তার মোড়ে মোড়ে চিৎকার করে সবাইকে সাবধান করে দেব। আপনার ওই মুখোশ আমি খুলে দেব, প্রতিশোধ আমি নেবই। শশধরবাবু ব্যস্ত হয়ে বললেন, সে কি কথা? তুমি সবাইকে ডেকে বলবে যে একজন তোমার সতীত্ব নাশ করেছে? তোমার লজ্জা শরম নেই? তুমি না কুলবধূ? না, আমার লজ্জা শরম নেই। আমি যদি না বলি, আপনার স্বরূপ না সকলকে জানাই, তাহলে তো কাল আপনি আরেকটি নিরপরাধ মেয়ের ওপরে অত্যাচার করবেন। তা আমি হতে দেব না। শশধরবাবু মুখ বেঁকিয়ে বললেন, আহা, কি আমার রানী ভবানী এলেন রে! তোর বর তো তোকে রাস্তায় দূর করে তাড়িয়ে দেবে, তখন খাবি কি? তখন তো আমার বেশ্যা বাড়িতেই আশ্রয় নিতে হবে। না, তড়িৎ আমায় তাড়িয়ে দেবে না, সে আমার পাশে এসে দাঁড়াবে। ইহ, কুলোটা বইয়ের পাশে এসে দাঁড়াবে? হ্যাঁ শশধরবাবু, তাই দাঁড়াবে। আমি কুলোটা নই। আপনি জোর করে আমার ওপরে অত্যাচার করেছেন জানলে সে আমায় বুকে তুলে নেবে এবং তারপর আপনাকে সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। হাজার মুস্তাফা এলেও কেউ আপনাকে বাঁচাতে পারবে না। পুলিশের দরকার নেই, আমরা দুজনেই আপনার ভণ্ডামির শয়তানির শেষ করে ছাড়ব। আপনি সাপের চেয়েও মারাত্মক। আপনাকে ছেড়ে রাখা আত্মহত্যার সমান। এরপরে আর মাথা ঠিক থাকে? শশধরবাবু মানুষ, দেবতা নন। তাছাড়া মেয়েটার কথা সত্যি বলেই মনে হচ্ছিল। এসব আজকালকার লেখাপড়া জানা মেয়ে, এরা করতে পারে না হেন কাজ নেই। এই জন্যেই শশধরবাবু মেয়েদের বেশি পড়াশুনো করা পছন্দ করেন না। বেশি পড়াশুনো করলে এমনই সব মারাত্মক কথাবার্তা বলতে শেখে যে মাথায় খুন চেপে যায়। কাজেই শশধরবাবু মুস্তাফা আর জমরুকে ঘর থেকে বের করে দিয়ে হিমানির গলা টিপে ধরলেন। ব্যাপারটা একটু কাঁচা হয়ে গিয়েছিল হয়তো। ফুর্তি করে নিয়ে তারপরে মেয়েটাকে শেষ করাই উচিত ছিল, কিন্তু রাগ চণ্ডাল। আগে তো শশধরবাবুর রাগ আরও বেশি ছিল। আজকাল ঈশ্বরানন্দ অবধূত বাবাজির শ্রীচরণে ঠাঁই পাওয়ার পর মাথা অনেক ঠান্ডা হয়েছে। শশধরবাবু যখন মানুষ খুন করেন তখন কখনো সাক্ষী রেখে করেন না, তা সে যত বিশ্বস্ত লোকই হোক না কেন। কিন্তু হিমানির বেলা সবই কেমন গণ্ডগোল হয়ে গেল। সবে তিনি মেয়েটার গলা টিপে ধরেছেন আর সে চোখ উল্টে গো গো করছে। তখনই হঠাৎ মুখ তুলে তাকিয়ে দেখেন ঘরের মধ্যে মুস্তাফা দাঁড়িয়ে। তিনি তো স্তম্ভিত। মুস্তাফা তাড়াতাড়ি তার ফেলে যাওয়া কোটটা মেঝে থেকে তুলে নিয়ে বেরিয়ে চলে গেল। এখানেও আবার গণ্ডগোল। মুস্তাফাকে তার চিরকালের জন্য সরিয়ে দেওয়া উচিত ছিল,
কিন্তু লোকটা এতদিন তার সমস্ত দুষ্কর্মে এত রকম সাহায্য করেছে যে কেমন যেন লোকটাকে একেবারে মেরে ফেলতে ইচ্ছে হলো না। তিনি তাকে একগাদা টাকা দিয়ে তার দেশ বিহারের কোনো গণ্ডগ্রামে পাঠিয়ে দিলেন এই করারে যে যতদিন না তিনি তাকে ডাকছেন ততদিন সে যেন গ্রাম ছেড়ে কোথাও না যায়। তারপর হিমানির মৃতদেহ কম্বলে মুড়ে গভীর রাত্রে পেছনের গলিতে ফেলে দিয়ে ফ্ল্যাটে তালা লাগিয়ে তার ওল্ড বালিগঞ্জের বাড়িতে চলে গেলেন। ফ্ল্যাটের আসল মালিক রূপে পরিচিত বেঞ্জামিন গোমেস পরের দিন এসে উদয় হলো। গণ্ডগোল কিন্তু এখানেই মিটে যাওয়া উচিত ছিল, অথচ তা গেল না। তার প্রধান কারণ অবশ্য গাথা তড়িৎ আর কলকাতার স্টুপিড কাগজগুলো। সূর্যকুমার যে এত জনপ্রিয় কে জানত? তার স্ত্রীকে নিহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যাওয়ায় কলকাতা শুদ্ধ লোক যেন ক্ষেপে গেল। কাগজগুলো যাচ্ছে তাই করে পুলিশকে গালিগালাজ করতে লাগলো। কারোর আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, দিন রাত শুধু এই আলোচনা। এত বিরক্তিকর সব ব্যাপার। পুলিশ বাধ্য হয়ে তদন্ত শুরু করলো। দেখা গেল সেখানেও গণ্ডগোল। যে ডিএসপিটি তদন্ত শুরু করলেন সেই শ্রীমন্ত বোস নাকি তড়িতের ভীষণ বন্ধু। সে কাগজে স্টেটমেন্ট দিল যেভাবেই হোক সে হত্যাকারীকে খুঁজে বের করবেই। এই সব ছেলে ছোকরাদের বাড়াবাড়ি দেখলে রাগে হাড় জ্বলে যায় শশধরবাবুর। তবে এতেও তিনি খুব একটা ঘাবড়াননি। এর আগে একবার যখন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ স্মৃতিময় ভট্টাচার্যকে খুন করিয়েছিলেন তখনও বেশ গোলমাল হয়েছিল। অবশ্য কিছুই হয়নি, সব ধামাচাপা পড়ে যায়। তবে এবার যেন গোলমালটা আর থামতেই চায় না। রোজই পত্রিকা খুললে সূর্যকুমারের ছবি। তিনি শোকে কাঁদছেন, রাগে কাঁপছেন, মাথার চুল ছিঁড়ছেন, যত সব। কিন্তু শেষ পর্যন্ত যখন তড়িৎ বাড়ি ছেড়ে উধাও হলো তখন যেন কেমন একটু ভড়কে গেলেন শশধরবাবু। যাওয়ার আগে তাকে একটা চিঠি লিখে গেল। কাকাবাবু, হিমানির হত্যাকারীকে খুঁজে বের করতে চললুম। আপনি আমাকে যে খ্যাতির মধ্যে এনে ফেলে দিয়েছেন তার মধ্যে থেকে কোনো কাজই করা যায় না, তা সে গোপনেই হোক বা প্রকাশ্যেই হোক। যতদিন না সেই নরখাদককে খুঁজে বের করে সহস্তে তার মাথাটা ধর থেকে ছিঁড়ে ফেলছি ততদিন ফিরব না। সশ্রদ্ধ নমস্কার জানবেন। এরকম গুমারতুমির কোনো মানে হয়? কি সর্বনেশে সব কথা। শশধরবাবু ভাবলেন কিছুদিন তাহলে বিশ্রামই নেওয়া যাক। দেউকিপুরের বাড়িটা বহুদিন দেখাশোনা করা হয় না। অত বড় বাড়ি কয়েকটা মালি আর চাকরের ভোগে লাগছে। ওখানে গিয়ে কিছুদিন অজ্ঞাতবাস করলে বিশ্রাম পেয়ে শরীরটা চাঙ্গা হবে আর কেউ হঠাৎ কোনো কিছু করে বসতে পারবে না। তড়িৎ ছেলেটা যেন একটু কেমন, ওকে কিছুই বিশ্বাস নেই। কি করতে কি যে করে বসে। মাস 2-3 বাদে সব যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার কাজে নামা যাবে ক্ষণ। কিন্তু তার মধ্যেই আবার এই ঝামেলা। আজ সকালে স্টেশনের পাশে চায়ের দোকানে তড়িৎকে দেখে তো ভয়ই পেয়ে গিয়েছিলেন শশধরবাবু। স্বাভাবিকভাবেই কি মনে হয় তড়িৎ সব জেনে গেছে এবং তাকে তাড়া করে এখানে এসে হাজির হয়েছে। পরে তড়িতের সঙ্গে কথাবার্তা বলে বুঝেছেন যে না, ব্যাপারটা ঠিক তা নয়। আসলে শ্রীমান গিয়েছিল তারকেশ্বর, সেসব ভালো কথা। আজকালকার ছেলেপুলে ঠাকুর দেবতায় ভক্তি টক্তি হওয়া ভালো। সেখানে গিয়ে সে ঠাকুরের সামনে হত্যে দেয়। কে নাকি তাকে বলেছে হত্যে দিলে স্বপ্নে ঠাকুর দেখা দিয়ে সমস্যার সমাধান করে দেন। যেমন তড়িৎ তেমনি তার বন্ধু বান্ধব। ঠাকুরের আর খেয়ে দে কাজ নেই, হত্যে দিল আর তিনিও ছুটলেন তার সমস্যার সমাধান করতে। এসব কি হয় নাকি? কখনো হয় না। তড়িতের বেলায়ও হয়নি। মাঝখান থেকে বেচারির পকেটটি সাফ হয়ে গেছে। ক্যাবলাকান্ত জানে না ধর্মস্থানে সাবধানে থাকতে হয়। সে যা হোক, মানিব্যাগ যে খোয়া গেছে সেটা সে আবিষ্কার করে শেওড়াফুলি যাওয়ার বাসে উঠে মাঝ রাস্তায়। কন্ডাক্টর স্বাভাবিকভাবেই এখানে নামিয়ে দিয়েছে। এখন হাত ঘড়ি বাঁধা দিয়ে নিতাই সামন্তের কাছে কিছু পয়সা নিয়ে বসে বসে চা খাচ্ছিল। শশধরবাবুকে দেখে তো ছোকরা যেন আকাশের চাঁদ মুঠোর মধ্যে পেল। শশধরবাবু ওর সামনে বসে সাবধানে জিজ্ঞেস করলেন,
কি হলো তোমার তড়িৎ? আর কতদিন এরকমভাবে ঘুরে বেড়াবে? বাড়ি ফিরে চলো। পুলিশ ঠিক সেই লোকটাকে খুঁজে বের করবে। তাছাড়া আমি তো পুলিশ মহলের সকলকেই বলে রেখেছি, চেষ্টার কেউ ত্রুটি করবে না। তড়িৎ দীর্ঘশ্বাস ফেলে বলল, না কাকাবাবু, ওরা এগোবেন নিয়ম মাফিক, তাতে দেরি হবে, কিন্তু আমি তো দেরি করতে পারি না। বেশি দেরি করলে হয়তো তাকে আর ধরাছোঁয়াই যাবে না। কি আশ্চর্য! তাই বলে তুমি এমনিভাবে পাগলের মতো ঘুরে বেড়াবে? তড়িৎ মৃদু হাসল, বলল, না কাকাবাবু, আর বেশি দিন ঘুরে বেড়াবো না। মনে হচ্ছে পথের শেষে এসে প্রায় পৌঁছে গেছি। শশধরবাবু ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলেন, তার মানে? মানে এমন একটা সূত্রের সন্ধান পেয়েছি যে সেই শয়তানটার পরিচয় পেতে আর বেশি বাকি নেই। সে লুকিয়ে আছে ঠিকই, কিন্তু তার গোপন বাসের সন্ধান আমি এবার বের করবই। শশধরবাবুর বুকের মধ্যে ধড়ফড় করে উঠল। বললেন, একটু খোলসা করে বলো বাবা তড়িৎ। কি জানেন কাকাবাবু, একজনের সন্ধান পেয়েছি যে নিজের চোখে সেই হত্যাকাণ্ডটা দেখেছে। বলো কি? কোথায় থাকে সে? অনেক দূরে কোথাও থাকে, সেখানেই প্রথমে যাব। মানে মুস্তাফা আর কি। যাওয়াচ্ছি তোমায়। চটপট প্ল্যান ঠিক করে ফেললেন শশধরবাবু। এসব ব্যাপারে তার মগজ খুব দ্রুত কাজ করে থাকে। বললেন, অনেক দূরে তো যাবে কি করে? যেতে পয়সা কড়ি লাগবে না? তড়িৎ অন্যমনস্কভাবে বলল, কি জানি লাগবে কি না। না না, ওসব ছেলে মানুষই করো না। বিনা টিকিটে যেতে গিয়ে খুনি ধরা তো হবেই না, উল্টে জেলে পচতে হবে। তার চেয়ে বরং এক কাজ করো, আজ সন্ধেবেলা আমার বাড়িতে চলে এসো। তোমায় কিছু টাকা পয়সা দিয়ে দেব, তাহলে নিশ্চিন্ত হয়ে ঘোরাঘুরি করতে পারবে। কৃতজ্ঞতায় তড়িতের গলা বুজে এলো প্রায়। বলল, আপনি আমায় আবার ঋণী করলেন কাকাবাবু। তবে চিন্তা করবেন না, আপনার সব ঋণ আমি কড়াই গণ্ডায় শোধ করে দেব। আরে না না, ও সব কিছু নয়। তুমি তাহলে সন্ধেবেলা এসো। তোমাকে এখনই নেমন্তন্ন করতে পারতুম, কিন্তু আমাকে এখনই একবার শেওড়াফুলি যেতে হচ্ছে। সেখানে ইলেকশন সংক্রান্ত কিছু কাজ আছে, সেটা সেরেই আমি বিকেলের মধ্যে ফিরে আসব। তড়িৎ মাথা নেড়ে বলল, নিশ্চয়ই যাব কাকাবাবু। 7:30 থেকে 8টার মধ্যেই চলে যাব। আজকাল আর দিনের বেলা কাজ করার তেমন উৎসাহ পাই না, তাই এখন একটু এদিক ওদিক কোথাও গিয়ে গড়িয়ে নেব, তারপর যাব। কোথায় বাড়িটা আপনার? শশধরবাবু ওর বাড়ি যাওয়ার নির্দেশ দিয়ে বললেন, দেখো পথ হারিয়ে ফেলো না যেন। বাড়িটা ঘন বাগানের মধ্যে তো, তাই দিনের বেলায় ভালো করে কারোর নজরে পড়ে না। রাত্রিবেলা তোমার আবার খুঁজে পেতে অসুবিধে না হয়। তড়িৎ বলল, না না, রাত্রিবেলা আমার কোনো অসুবিধে হবে না। আপনি এমন চমৎকার ডিরেকশন দিয়ে দিয়েছেন যখন, দেখবেন চোখ বুজে হলেও চলে যাব। শশধরবাবু মনে মনে বললেন, হ্যাঁ, চোখ বুজেই যাবে, তবে সে চোখ আর খুলতে হবে না। এরপর আর দেরি করা চলে না। শশধরবাবু সঙ্গে সঙ্গে ট্রেন ধরে চলে গেলেন শেওড়াফুলি। সেখান থেকে ফোন করে জমরু আর শোভারামকে তক্ষুনি রওনা হয়ে যেতে বললেন মুস্তাফার বালিয়া জেলার গ্রামের দিকে। সঙ্গে 2টো স্টেনগান নিয়ে নিতে বললেন, যাতে ফসকানোর কোনো সুযোগ না থাকে, একেবারে গুলি করে যেন ঝাঁঝরা করে দেয়। তারপর বাড়ি ফিরে এসে চাকর মালিদের ছুটি দিয়ে দিলেন। মুস্তাফার ভুল আর দ্বিতীয়বার করতে রাজি নন তিনি। এমনকি যে কবরে তড়িৎকে চাপা দেবেন সেটা পর্যন্ত নিজে খুঁড়েছেন, যাতে কারোর মনে কোনো রকম সন্দেহ না জাগতে পারে। এইবার সমস্ত কিছু রেডি, কেবল নিমন্ত্রিতটির আসবার অপেক্ষা। বেচারা জানে না, যাকে সে খুঁজে বেড়াচ্ছে সেই তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসছে। তা না হলে এ বাড়ি সে জীবনে কোনো দিন খুঁজে পেত না। কিন্তু সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কোথায় যেন একটা অস্বস্তি ক্রমাগত শশধরবাবুর মনের মধ্যে খচখচ করে যাচ্ছে। একটা অদ্ভুত ভয় গলার কাছে একটা কঠিন পিণ্ডের মতো দানা বেঁধে উঠছে।
বাইরে ঝোড়ো হাওয়ার দাপট চলছে সমানে। নিচের তলার ঘরগুলোর মধ্যে সেই হাওয়ার গুমরে ওঠা হাহাকার শশধরবাবুর বুকের মধ্যে একটা বরফ শীতল ভারের মতো ক্রমশ চেপে বসছে। তার কেবলই মনে হচ্ছে কোথায় যেন কি একটা ভয়ানক গোলমাল হয়ে গেছে, কিন্তু কি যে হয়েছে কিছুতেই সেটা ধরতে পারছেন না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ধুত্তর বলে শশধরবাবু ট্রানজিস্টারটা খুলে দিলেন। বাংলায় খবর শুরু হয়ে গেছে। আজে বাজে যত ভ্যাজভ্যাজানি, কে যে এসব খবর শোনে কে জানে। সিঁড়ির ঘড়িতে টং করে 7:30 বাজল। একটু বাদেই বাগানের দরজাটা খড়খড় করে খুলে যাওয়ার শব্দ পাওয়া গেল। বাগানের নুড়ি বিছানো রাস্তার ওপর একটি ভারী পদশব্দ এগিয়ে আসছে। এইবার অ্যাকশন। শিকার দেখলে একটা ক্ষুধার্ত বাঘ যেমন প্রথমে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়, তেমনিভাবে সোফা থেকে উঠে দাঁড়াতে গেলেন শশধরবাবু, কিন্তু পারলেন না। একটা ভয়ঙ্কর আতঙ্কে বিস্ফারিত চোখে ধপ করে বসে পড়লেন। কারণ রেডিওর সংবাদ পাঠক তখন বলছেন, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা সূর্যকুমার আজ সকালে পরলোক গমন করেছেন। তারকেশ্বর স্টেশনের বাইরে রেললাইনের ধারে তার মৃতদেহ আজ পুলিশ আবিষ্কার করে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশের ধারণা এটা হত্যাকাণ্ড নয়। স্মরণ করা যেতে পারে যে কিছুদিন পূর্বে তার স্ত্রীর রহস্যময় মৃত্যুর পর তিনি নিরুদ্দেশ হয়েছিলেন। বাইরে তখন ঝোড়ো হাওয়া যেন উন্মাদ হয়ে উঠেছে, আর পায়ের শব্দটা এগিয়েই আসছে। শেষ হলো মনোজ সেনের লেখা গল্প নিমন্ত্রণ। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।